আরুর কথার ইঙ্গিত বুঝতে বাকি রইল না ইমতিয়াজের। আরু ওকে কালকের ঘটনা মনে করিয়ে দিচ্ছে। ইমতিয়াজ আবার হাসল, প্রাণবন্ত সে হাসি। সকালে চুমু খেয়েও মেয়েটার অভিমান গেল না। এই ছোট্ট একটা মেয়ের এত অভিমান! ইমতিয়াজও দেখবে আরু কতদিন এমন অভিমান করে থাকতে পারে। আরুকে নিয়ে ইমতিয়াজ বেরিয়ে পড়ল। মেয়েটা শাড়ি পরেনি, বোরকা পরেই বের হয়েছে। ওরা শহর থেকে অনেকটা দূরে গ্রামের ভেতর ঢুকে পড়ল। লোকজনের সমাগম অনেক কম। আরু এক মনে বাইরের দিকে তাকিয়ে আছে। কোথায় যাচ্ছে সে জানে না, জানার ইচ্ছেও নেই। ইমতিয়াজ যেখানে নিয়ে যাবে চোখ বন্ধ করে সেখানে চলে যাবে। আরু হাসে। অল্প পরিচয় মানুষটার উপর কত বিশ্বাস জন্মেছে ওর। ইমতিয়াজ নদীর ধারে এনে গাড়ি থামালো। আরুর হাত ধরে নেমে এলো গাড়ি থেকে। নদীর তীর ঘেঁষে বেড়ে ওঠা কাশফুল বাতাসের দাপটে তুলছে। ইমতিয়াজ কতগুলো কাশফুল ছিঁড়ে আরুর হাতে ধরিয়ে দিয়ে ঘাসের ওপর বসল। আরু ইমতিয়াজের কাঁধে মাথা রাখে। ইমতিয়াজ অদ্ভুতভাবে হাসল। ও জানতো এমনটাই হবে। মেয়েটা কাল ওর ব্যবহারে কষ্ট পেয়েছে। নিজের করা কাজে ইমতিয়াজ নিজেও ভীষণ অনুতপ্ত। তাই মেয়েটার মন ভালো করার জন্য এমন একটা পরিবেশে নিয়ে এলো। চুমু খেয়ে যে ওর মন ভালো হবে না তাও বোধহয় আগে থেকেই জানতো। তবে সকালে আরুর অমন রূপ দেখে নিজেকে সামলাতে পারেনি। তাই কালকের ঘটনা ভুলে গিয়ে একটা চুমু খেয়েছে। ইমতিয়াজও এক হাতে আরুকে জড়িয়ে ধরে। দুজনে নিশ্চুপ হয়ে পরিবেশ উপভোগ করতে লাগলো। নীলচে আকাশ যেন ধীরে ধীরে কমলা বর্ণ ধারণ করছে। সেই কমলা বর্ণের হলদেটে আলো নদীর স্বচ্ছ পানিতে নিজেদের প্রতিচ্ছবি এঁকে নিয়েছে। আকাশে ঝাঁক বেঁধে পাখিরা উড়ে বেড়াচ্ছে। মনে হচ্ছে কোনো শিল্পকার যত্ন করে রং তুলি দিয়ে তাদের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছে। শরৎ মানেই প্রকৃতি নিজেকে ভিন্ন সাজে সজ্জিত করবে। শরৎ হলো শুভ্রতার প্রতীক। শরতের স্নিগ্ধতা যেন প্রকৃতিকে মোহিত করে এই প্রকৃতিতে হারিয়ে যাওয়া মানুষদেরকেও। হুমায়রা, ভালো লাগা আর ভালোবাসার পার্থক্য কি জানো? আরুকে কিছু বলতে না দিয়ে ইমতিয়াজ নিজেই বলল, ভালো লাগা হলো সাময়িক মোহ, যেটা সময়ের সাথে কেটে যায়, ম্লান হয়ে আসে সমস্ত অনুভূতি অনুরক্তি। আর ভালোবাসা, যে কারোর জন্য ভালোবাসা আসে না, আর যার জন্য আসে তার জন্য আজন্মকাল এ অনুভূতি রয়ে যায়। সময়ের পরিক্রমায় এ অনুভূতি মিলিয়ে যায় না, বরং হৃদয় জুড়ে আন্দোলন করে বেড়ায়। ভালোবাসার নির্দিষ্ট কোনো বিশ্লেষণ নেই। চাইলেও কিছু শব্দে কয়েক লাইনে তা প্রকাশ করা সম্ভব না। আর যা সংজ্ঞায়িত করা যায়, কয়েক লাইনে প্রকাশ করা যায়, তার যাই হোক ভালোবাসা হতে পারে না। ভালোবাসা কারো গভীর চোখে তাকিয়ে নিজেকে অনুভব করা। ওই চোখে তাকিয়ে গোটা তুমিটাকে দেখতে পাবে। একটা কথা কি জানো, ভালোবাসা সব থেকে বেশি সুন্দর অপ্রকাশ্যে। সকলে তো ভালোবেসে তা প্রকাশ করতে মরিয়া হয়ে ওঠে, অথচ তারা জানে না অপ্রকাশ্য ভালোবাসা ঠিক কতটা সুন্দর। দুজনে দুজনের অনুভূতি সম্পর্কে অবগত, তবুও মুখ ফুটে কিছু বলে না। এর থেকে সুন্দর অনুভূতি আর কি হতে পারে? আপনি আমার ভালো লাগা নাকি ভালোবাসা? সেটা আমি কি করে বলবো বলো? এটা তো তোমার জানার কথা, তাই না? আমি জানি না। কেন জানো না? তোমার কি আরো সময় দরকার নিজের অনুভূতি জানার জন্য? আরু আনমনে বলল। পুরো আকাশ কমলা বর্ণে ছেয়ে গেছে। ইমতিয়াজ আকাশে দৃষ্টি রেখে বলল, কালকের জন্য সরি। আরু ইমতিয়াজের দিকে তাকায়। ইমতিয়াজ কেমন মুখ কালো করে রেখেছে। আরুর মোটেও ইমতিয়াজকে এমন অবস্থায় দেখতে ভালো লাগছে না। লোকটার চোখে মুখে অনুশোচনা স্পষ্ট। আরু নিচু স্বরে বলল, কতবার সরি বলবেন? সকালে তো একবার বলেছিলেন। যতক্ষণ না তুমি ক্ষমা করবে। ইমতিয়াজের কথায় আরু অবাক হয়ে বলল, আশ্চর্য, ক্ষমা করার প্রশ্ন কেন আসছে? বিশ্বাস করুন আপনি, আমি রাগ করিনি। তাহলে কি কষ্ট পেয়েছো? ইমতিয়াজের প্রশ্নে আরু কিছু বলল না। কি বলবে? সে সত্যি কষ্ট পেয়েছে। শুধু আড়ালে দীর্ঘশ্বাস ফেলল। এই মেয়ে, দেখে দৌড়াতে পারো না? আজব তো, আমি দেখে দৌড়াবো নাকি না দেখে দৌড়াবো তা কি আপনার থেকে জানতে হবে? অবশ্যই জানতে হবে। এভাবে ঝড়ের গতিতে দৌড়ে এসে আমার গায়ের উপর পড়লে কেন? এবার যেন রাহি একটু বিরক্ত হলো। ছাঁচালো কণ্ঠে বলল, ইচ্ছে করে পড়িনি, বুঝলেন? আপনি কোনো সিনেমার নায়ক না যে আপনাকে দেখে দৌড়ে আপনার গায়ে ঢলে পড়ব। আশা বেয়াদব মেয়ে তো তুমি। একে তো দোষ করলে,
কই সরি বলবে তা না মুখে মুখে তর্ক করছো? বেশ করেছি, বেশি কথা বললে আবার একই কাজ করব। তাই করো দেখি। নেহাতই আমি ভদ্র ছেলে বলে তেমন কিছু করছি না। আমার জায়গায় অন্য ছেলে হলে কি হতো? আবার কি জিজ্ঞেস করছো? থাপড়ে গাল লাল করে ফেলতো। তাই নাকি? আর আমি বুঝি ছেড়ে দিতাম? শোভন রাহির দিকে একটু ঝুঁকে ভ্রু নাচিয়ে বলল। কি করতে? রাহি ভরকে গেলেও স্বাভাবিক গলায় বলল। দিতাম কানের নিচে দুইটা। আমাকে তো চেনে না, থাপড়ে চিনিয়ে দিতাম। এই রাহিতা জামান কি চিজ। কি করতে? তাহলে তো তোমাকে বেয়াদব বলে ভুল করিনি। তুমি আস্ত একটা বেয়াদব। আর আপনি কি? হ্যাঁ, চেহারা দেখে ভদ্র মনে হলো আপনি একটা অসভ্য, যার মধ্যে ভদ্রতার লেশ মাত্র নেই। কি বললে তুমি? অনেকক্ষণ ধরে তোমার ফালতু কথা সহ্য করছি, বিধায় ভেবো না মেয়ে বলে ছেড়ে দিব। রাহি একটা ভেঙচি কেটে দিল। আমার কোনো শখ নেই আপনার সাথে কথা বলার। নিজেই তো পায়ে পা লাগিয়ে ঝগড়া করছেন। ঝগড়া কোথায় করলাম? হতভম্ব হয়ে জানতে চাইল শোভন। ওদের ঝগড়ার মাঝে আরু বেরিয়ে এলো। ভেতর থেকে চিৎকার চেঁচামেচি শুনে মূলত বেরিয়েছে। আরুর পেছনে ছোঁয়া শান্তাও বেরিয়ে এলো। ছোঁয়া আর শান্তা অবাক হয়ে একবার রাহির দিকে তো আরেকবার শোভনের দিকে তাকাচ্ছে। কি হচ্ছে কিছুই বুঝতে পারল না। এখানে কি হচ্ছে? আরুর কথায় রাহি যেন একটু সাহস পেল, গলা উঁচিয়ে বলল। ভাবি দেখো না, এই লোক অযথাই আমার সাথে ঝগড়া করছে। আরু জানে শোভন অযথা ঝগড়া করার ছেলে না, নিশ্চয়ই রাহি কিছু করেছে। আরু কিছু বলবে তার আগেই শোভন বলল। এই মেয়ে, অযথা ঝগড়া করছি? তুমি কি করছো তা বলছো না কেন? কি করেছি? হ্যাঁ, আমি তো ভাবির কাছে যাচ্ছিলাম, মাঝখান দিয়ে আপনি সামনে এসে পড়লেন। আমি সামনে এসেছি নাকি তুমি দৌড়ে আমার? শোভন কিছু একটা ভেবে থেমে গেল। ছোট বোনটার সামনে এভাবে নিশ্চয়ই গলা ফাটিয়ে এমন কথা বলা যায় না। পরে এ নিয়ে সবাই মজা ওড়াবে। যা ফাজিল সবগুলো। কি হলো ভাইয়া, থেমে গেলে কেন? দুষ্টু হেসে ছোঁয়া জিজ্ঞেস করলো। ছোঁয়ার কথায় শোভন একটা ধমক দিতে গিয়েও আরুর কথায় চুপ হয়ে গেল। ছোঁয়া এখন শুনতে হবে না, ভেতরে চল। আরু ওদের দিকে তাকিয়ে বলল। রাহি চলো ভেতরে যাই। ভাইয়া তুমিও এসো। ভেতরে গিয়ে সবাই নানা কথায় ব্যস্ত হয়ে পড়ে। রাহি সবাইকে পুরো বাড়িটা ঘুরিয়ে ছাদে নিয়ে গেল। পুরো ছাদ জুড়ে বাহারি রঙের ফুলের গাছ, খালি ছাদটা কোনায় কোনায় গাছে ভরপুর। আরু ইমতিয়াজকে বলে কয়েকদিন আগে গাছগুলো আনিয়েছে। বিভিন্ন মরশুমের গাছ আছে বিধায় অনেকগুলো গাছে ফুল নেই। দিনের কয়েকটা সময় আরুর গাছগাছালির পেছনে কেটে যায়। নয়তো আরুর মতো ভীতু মেয়ে অত বড় বাড়িতে এত সময় একা থাকতে পারে? ছোঁয়া এত বড় বাড়ি দেখে রীতিমতো অবাক হয়ে তাকিয়ে আছে। বিয়ের দিন আরুর সাথে ও বাড়ি থেকে কেউ আসেনি, আজই প্রথম এলো। আজকেও আসা হতো না, শুধুমাত্র তৌসিফের পাগলামিতে সবাই এসেছে। বইয়ে মুখ গুজে থাকা শান্ত ছেলেটা হঠাৎ করে অশান্ত হয়ে গিয়েছিল। সকাল সকাল বায়না ধরেছে আরুদির কাছে যাবে বলে। প্রথমে কেউ রাজি না হলেও পরে রাজি হয়ে গেল। যেহেতু বিয়ের পর কারোরই এ বাড়িতে আসা হয়নি, তাই ছেলে মেয়েগুলোকে পাঠিয়ে দেয় সবাই। সারা বাড়ি ঘুরে বেড়ালেও তৌসিফ আরুর সাথে রান্নাঘরে বসে রয়েছে। দুজন মানুষের জন্য ভাইয়ের এত বড় বাড়ি কেন বানিয়েছে? ছোঁয়ার অবাকতার লেশ এখনো কাটেনি। মূলত আরও এ বাড়িতে কিভাবে থাকে ভেবে মেয়েটা অবাক হচ্ছে। ছোঁয়ার কথায় রাহি মুচকি হেসে বলল। আসলে মামা মামির এমন একটা বাড়ির স্বপ্ন ছিল, তাই ভাইয়া তাদের ইচ্ছা অনুযায়ী এত বড় বাড়ি বানিয়েছে। ওহো, হুম। আচ্ছা, তখন তুমি ভাইয়ের সাথে কি নিয়ে ঝগড়া করছিলে? শান্তার কথায় রাহির হাসি মাখা মুখ নিমিষেই রাগে পরিণত হলো। মিছে হেসে বলল। আরে বলো না, ভাবিকে জড়িয়ে ধরতে গিয়ে। কি? এটা বলো না যে তুমি আর ওদিকে জড়িয়ে ধরতে গিয়ে ভুলে ভাইয়াকে জড়িয়ে ধরেছ। ছোঁয়ার কথায় রাহি হতভম্ব হয়ে গেল, বলল। আরে না, জড়িয়ে ধরবো কেন? না দেখে দৌড়াতে গিয়ে ওনার উপর পড়ে গিয়েছিলাম, এই যা। রাহির কথায় ওরা দুজন অট্টহাসিতে ফেটে পড়ে। রাহি এবার বুঝলো তখন শোভন কেন চুপ হয়ে গিয়েছিল। নিজে বলে এখন নিজেই লজ্জা পাচ্ছে।
ছোঁয়ার শান্তাকে দেখে মনে হচ্ছে হাসতে হাসতে মরে যাবে। খাবার টেবিলে বসে শোভন পড়েছে আরেক জ্বালায়। সবাই যে যার মতো বসে পড়েছে, শুধু রাহির পাশের চেয়ারটাই খালি। শোভন কোনো কিছু না ভেবে বসে তো পড়ল, কিন্তু এখন মনে হচ্ছে ওর বসা উচিত হয়নি। ছোঁয়ার শান্তা ওর দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। শোভন প্রথমে ব্যাপারটা খেয়াল না করলেও এখন ঠিক খেয়াল করেছে। আর এও বুঝতে পারলো রাহির পাশে বসায় ওরা হাসছে না, ওরা হাসছে অন্য কারণে। আর সেই কারণটা কি তা বুঝতে বাকি রইল না ওর। মাথা মোটা মেয়েটা নিশ্চয়ই সব বলে দিয়েছে। বুদ্ধিশুদ্ধি বলতে সব গোবর। ছ্যা, কি বলছি, গোবর দিয়েও তো সার হয়। এই মাথা মোটা মেয়ে তো কোনো কাজেই দেবে না। এই মেয়ে দাঁড়াও, তুমি সোয়া আর শান্তাকে কি বলেছো? প্রচণ্ড আক্রোশ নিয়ে রাহির দিকে প্রশ্ন ছুড়ে দিল শোভন। রাহি সেসবে খুব একটা পাত্তা দিল বলে মনে হলো না, বরং গলা উঁচিয়ে বলতে লাগলো, আপনি নিজে গিয়ে জিজ্ঞেস করেন, আমি ওদের কি বলবো? কিছু বলনি বলছো? তাহলে ওরা তখন হাসছিল কেন? আমি কি করে বলবো? তখন ছাদে শুধু আপনার উপর পড়ে যাওয়ার ব্যাপারটা বলেছিলাম। এখন ওরা যদি ওই বিষয়টাকে কেন্দ্র করে আপনাকে নিয়ে হাসাহাসি করে, তবে আমার কিছু করার নেই। আচ্ছা। শোভনের আচ্ছা বলাটা ঠিকভাবে নিতে পারল না রাহি। চোখ ছোট ছোট করে কয়েক পলক তাকিয়ে দ্রুত বসার ঘরে পা বাড়ালো। বাকিরা বসার ঘরেই আছে। দরজায় আরুর জায়গায় রাহিকে দেখে রীতিমতো অবাক হয়ে তাকিয়ে রইল ইমতিয়াজ। কেমন অদ্ভুত স্বরে প্রশ্ন করলো, তুই এইখানে? তোর ভাবি কই? ইমতিয়াজের এমন প্রশ্নে রাহির প্রবল হাসি পেল। না হেসে ভাবলো একটু মজা নেওয়া যায়। চোখে মুখে গম্ভীর ভাব এনে দৃঢ়ভাবে জবাব দিল, ভাবি তো নেই। নেই মানে? কোথায় গেল? সকালে না দেখে গেলাম। ইমতিয়াজের কথায় এবার রাহি না হেসে পারল না। প্রতিদিন আরু দরজা খুলে ইমতিয়াজের জন্য অপেক্ষা করে। হঠাৎ করে আরুর জায়গায় রাহিকে দেখে একটু হতভম্ব হয়ে গিয়েছিল, তাই তেমন উদ্ভট প্রশ্ন করে বসে। ইমতিয়াজ ভুলে গিয়েছে আরু আর যাই হোক রাগ করে বাবার বাড়ি যাওয়ার মতো মেয়ে নয়। কিন্তু আরুর ওপর ওভাবে রাগ দেখানোর পরে ইমতিয়াজের এমন ভয় পাওয়াটা স্বাভাবিক। ইমতিয়াজের দাঁড়িয়ে থাকা অবস্থায় আরু পানির গ্লাস নিয়ে ছুটে এলো। ইমতিয়াজ তার অভিমানী বউকে দেখতে লাগলো। কোমরের শাড়ির আঁচল গুছে ওর দিকেই এগিয়ে আসছে। মেয়েটা সত্যিই অন্যরকম, আর 5টা মেয়ের থেকে একেবারে আলাদা। আরুর জায়গায় অন্য কোনো মেয়ে হলে ওই ঘটনাকে কেন্দ্র করে কী কাণ্ডটাই না করতো। কিন্তু আরু খুব স্বাভাবিকভাবে নিজের দায়িত্ব পালন করে যাচ্ছে। ইমতিয়াজের নিজেকে খুব ভাগ্যবান মনে হয়। একদম মনের মতো একটা মানুষ পেয়েছে। মেয়েটাকে কই আদুরে আদুরে রাখবে, তা না কত বড় আঘাতটাই না দিল। ওই ঘটনার কথা মনে পড়লে ইমতিয়াজ তীব্র অনুশোচনায় দগ্ধ হয়। আরুর তো কোনো দোষ ছিল না, তাহলে ও কেন নিজের রাগ দমন করতে পারল না? আরু যতই ওপরে ওপরে নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করুক না কেন, ইমতিয়াজ জানে আরু কতটা কষ্ট পেয়েছে। রাহি আরুকে দেখে সরে গেল। আরু ইমতিয়াজকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি হলো, বাইরে দাঁড়িয়ে আছেন কেন? ইমতিয়াজ ভেতরে এসে এক প্রকার অবাক হয়ে গেল। কেননা শোভন, তৌসিফ, শান্তা, ছোঁয়া, রাহি সবাই মিলে যে যার মতো কথায় মেতে আছে। আরু ইমতিয়াজের দিকে পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল, নিন, পানিটা খেয়ে নিন, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসুন। ওদের সাথে কথা বলি আগে। আরু নিচু স্বরে বলল, না, আগে ফ্রেশ হয়ে আসুন, পরে ওদের সাথে কথা বলবেন। ওরা সবাই এখানেই আছে, চলে যাচ্ছে না। আরু এক পর্যায়ে ঠেলে ঠুলে ইমতিয়াজকে ওপরে পাঠিয়ে দিল। ইমতিয়াজ যেন নিজের হতভম্বতা কাটিয়ে ওঠার সুযোগই পাচ্ছে না। আরু তো এমন করে না কখনো, তাহলে? আর ওই ঘটনার পর রাগ না করুক, আরুর অন্তত উচিত ইমতিয়াজকে এড়িয়ে চলা। তাও তো করছে না মেয়েটা, এমন করছে যেন কিছুই হয়নি। আসলেই কি ঘটা করে রাগ অভিমান করার মতো কিছু হয়েছে? হয়নি তো। তাদের মধ্যে তো সব কিছু ঠিকঠাক আছে। কি সুন্দর অবলীলায় একে অন্যের সাথে মানিয়ে নিচ্ছে। প্রতিটা স্বামী স্ত্রীর উচিত একে অপরকে বুঝে চলা। একসঙ্গে চলতে গেলে ঝামেলা হবেই, তাই বলে সেটাকে ধরে বসে থাকলে চলবে না। সর্বদা চেষ্টা করতে হবে যাতে সংসারে অশান্তি ঝামেলা না হয়। আর ঝামেলা হলেও সেটা বড় আকার ধারণ করার আগেই মিটিয়ে নিতে হবে। সবথেকে বড় কথা, দুজন দুজনকে বুঝতে হবে। শুধু একজনের বোঝাতে কাজ হবে না।
একে অন্যের সুবিধা অসুবিধা, ভালো লাগা মন্দ লাগা সব দিকে খেয়াল রাখতে হবে। মোট কথা গোটা একটা মানুষকে বুঝে চলতে হবে। ব্যাপারটা কিন্তু মোটেও সহজ নয়। ইমতিয়াজ ফ্রেশ হয়ে আসতে সকলে ইমতিয়াজকে ঘিরে ধরল। এই কয়েকদিনে ইমতিয়াজের সাথে সবাই ভালোভাবে মিশে গিয়েছে। রাতের বেলা সবাই মিলে রান্না করার জেদ ধরল। অবশ্য বুদ্ধিটা ছোঁয়া দিয়েছে। ওরা সংখ্যায় মোটামুটি অনেকজন। একা হাতে এত মানুষের রান্না করাটা কষ্টকর। তবুও দুপুরবেলা আরও একা হাতে সব কাজ করেছে। ওরা সাহায্য করতে চাইলেও আরও করতে দেয়নি। তৌসিফ শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে আরুকে সঙ্গ দিয়েছিল, এই যা। আরু রান্না জানলেও সাহানা কখনো আরুকে তেমন কোনো রান্না করতে দেননি। তিনি থাকতে তার আদরের মেয়ে কেন রান্না করতে যাবে? আরু মাঝে মধ্যে মায়ের নিষেধাজ্ঞা অমান্য করে টুকটাক কিছু কাজ করতো, এই যা। কিন্তু এত মানুষের রান্না কখনো আরু একা হাতে করা হয়নি। তাই তো আরুর কষ্ট লাঘব করার জন্য সবারই এই সিদ্ধান্ত। আরুকে জোর করে বের করে দিয়ে নিজেরা রান্নাঘর দখল করে নিয়েছে। যেহেতু রাতের খাবার, তাই সবাই মিলে নুডলস আর হালকা পাতলা ভাজা পোড়া করার কথা ভেবে যে যার মতো কাজে লেগে গেল। তবে শোভন পড়েছে মাইন কাট চিপায়। ওকে পেঁয়াজ কাটার দায়িত্ব দেওয়া হয়েছে। বেচারা কোনোদিন রান্নাঘরের ধারে কাছেও যায়নি, আর তাকে কিনা এইভাবে সবাই মিলে জব্দ করছে। শোভন একে একে কাজে ব্যস্ত থাকা 3 রমণীর দিকে তাকালো। তারা যে ইচ্ছে করে ওকে শায়েস্তা করার জন্য এই কাজ দিয়েছে তা সে বেশ বুঝতে পারছে। কোনো রকমে চোখের পানি ফেলে নিজের কাজ সম্পূর্ণ করলো। শোভনের এই অবস্থা দেখে রাহি তো হেসে কুটুকুটি। শোভন কয়েকবার চোখ রাঙালেও কাজ হয়নি। অবশেষে বহু যুদ্ধ করে রান্না করা শেষ করা হলো। ওদের হাবভাব দেখে মনে হচ্ছে ওরা অসাধ্য সাধন করে ফেলেছে। রান্নাঘরের অবস্থা বেহাল। আরু দেখার আগেই ওরা সব কিছু গুছিয়ে নেয়। নুডলস থেকে শুরু করে ভাজা পোড়া সবই ভালো হয়েছে। সবাই তো খুশিতে আটখানা। আরুকে নিয়ে ইমতিয়াজ বারান্দায় বসে আছে বললে ভুল হবে। আরু বসে আছে আর ইমতিয়াজ ওর কোলে মাথা রেখে শুয়ে আছে। আরু আকাশ দেখছে আর ইমতিয়াজের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। হুমায়রা, আমাকে কি ক্ষমা করা যায় না? তোমায় কি খুব বেশি কষ্ট দিয়েছি? আমি কষ্ট পাইনি। বারবার ক্ষমা চেয়ে কেন নিজেকে ছোট করছেন? নিজেকে ছোট কোথায় করা হচ্ছে? তুমি ভুল করলে কি আমার কাছে ক্ষমা চাইবে না? তখন কি তোমার নিজেকে ছোট করা হবে? বা এইটা মনে হবে যে তুমি আমার কাছে বারবার ক্ষমা চেয়ে নিজেকে ছোট করছো? আমি তেমনটা বলিনি। তাহলে তোমায় আমি কষ্ট দিয়েছি, অথচ তুমি আমায় ভালো মন্দ কিছু বলনি পর্যন্ত। খুব স্বাভাবিক আচরণ করছো। তবে কি আমার অস্বাভাবিক আচরণ করা উচিত? প্রশ্নবিদ্ধ চাহনিতে ইমতিয়াজের দিকে তাকালো আরু। আরুর চাহনি দেখে ইমতিয়াজ হাসলো। আলতো হেসে বলল, অস্বাভাবিক আচরণ কেন করবে? আমায় ক্ষমা করো, তাহলেই হবে। সত্যি বলছি, আমি কষ্ট পাইনি। কষ্ট পাওনি বলছো? আরু মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। সে কষ্ট পায়নি। আমি কেন বিশ্বাস করব তুমি সত্যি বলছো? এমনও তো হতে পারে আমি যেন নিজেকে অপরাধী না ভাবি, সেজন্য মিথ্যা বলছো। কি করতে হবে? আরুর প্রশ্নে ইমতিয়াজ অদ্ভুতভাবে হাসলো। একদম স্বাভাবিক কণ্ঠে বলল, চুমু খাও। ইমতিয়াজের কথায় আরুর চলতি হাত থেমে গেল। ইমতিয়াজ সময় ব্যয় করল না। মুহূর্তে উঠে আরুকে নিজের কোলে নিয়ে ওর ঠোঁটের ভাঁজে নিজের ঠোঁট মিলিয়ে দেয়। সময়টা অক্টোবরের মাঝামাঝি। সকাল থেকে আবহাওয়া কেমন একটা গুমোট ভাব। হয়তো আরুর মতো তাদেরও মন খারাপ। একটু কিছু হলে ভারী বর্ষণ হবে। আরু টেবিলে মাথা ঠেকিয়ে বসে আছে। সামনে অবহেলায় পড়ে আছে বই। সেদিকে তার ধ্যান নেই। বিয়ের পর আরুর একেবারেই ভার্সিটি যাওয়া হয় না। কিছুদিন পর পরীক্ষা। এখন না পড়লেই নয়। তাই তো বই নিয়ে বসেছিল। কিন্তু পড়া আর হলো কই। 1 পাতা 2 পাতা করে পর অনেক পাতা উল্টাতে থাকলো। পড়ার টড়াও হলো না। হবে কিভাবে? আরু তো পড়া লাটে উঠিয়ে ইমতিয়াজের ভাবনায় মত্ত। আরুর কিচ্ছু ভালো লাগছে না। আজ 3 দিন হলো ইমতিয়াজ বাড়িতে নেই। পুরো বাড়িতে আরু একা। 3টে দিন আরু কিভাবে কাটিয়েছে তা আরুই জানে। আরুর অস্থিরতা যেন ক্ষণে ক্ষণে বাড়ছে। ইমতিয়াজকে ছাড়া আজকাল কিছু ভালো লাগে না তার। বিয়ের প্রতি যে মেয়েটার অনীহা ছিল, সে এখন রীতিমতো নিজের বৈধ প্রেমিক পুরুষকে চোখে হারায়। সন্ধে হতে না হতেই আকাশে কালো মেঘ জমা হলো। অচিরেই সব কিছু অন্ধকারে ছেয়ে যায়।
আরু বারান্দায় দাঁড়িয়ে ইমতিয়াজের কথা ভাবছে আর রহস্যে ঘেরা আকাশকে অবলোকন করছে। ঝলমল রোদ উজ্জ্বল আকাশ আজ আরুকে হাতছানি দিয়ে ডাকছে না, বরং আরুর মনে ভয় ঢুকিয়ে দিচ্ছে। আরুর এখন মনে হচ্ছে বাবার বাড়িতে না গিয়ে সে অনেক বড় ভুল করেছে। এতটা আবেগী হওয়া তার উচিত হয়নি। এখন কিভাবে থাকবে? ভয় করছে ভীষণ। আরুর ভাবনার মাঝে হুট করে ঝুম বৃষ্টি নেমে এলো। উপভোগ করার মতো পরিবেশ হলেও আরুর কাছে ভয়ঙ্কর ঠেকলো এই ঝোড়ো হাওয়া। ইমতিয়াজের কাজ শেষ হওয়ায় বাড়ি ফেরার কথা চিন্তা করলো, কারণ এখানে থেকে লাভ নেই। আরুর কথা ভীষণ মনে পড়ছে তার। মেয়েটা নিশ্চয়ই ওর ওপর অভিমান করে আছে। এই কয়েকদিন যোগাযোগ করতেই পারেনি সে। ইমতিয়াজ যে ইচ্ছে করে যোগাযোগ করেনি তা না, এই কয়েকদিন অনেক ব্যস্ত সময় পার করেছে, কথা বলার সুযোগ করে উঠতে পারেনি। আবার একদিকে বলতে গেলে ইচ্ছে করেই কথা বলেনি, মেয়েটার অভিমানী মুখ দেখার আশায়। আরও নিশ্চয়ই ইমতিয়াজকে দেখে চমকে যাবে আজ। ইতিমধ্যে 7টা বেজে গিয়েছে, আর দেরি করা ঠিক হবে না। ইমতিয়াজ ড্রাইভ করা শুরু করলো। যেহেতু কবে আসবে তার ঠিক নেই, তাই সাথে করে ড্রাইভার নেয়নি সে। বাইরের আবহাওয়া খুব একটা ভালো না, বৃষ্টির ছাপটায় ঠিকভাবে ড্রাইভও করা যাচ্ছে না। পুরো রাস্তাটা ফাঁকা, তবু দু একটা গাড়ি খুব দ্রুত পাশ কাটিয়ে চলে যাচ্ছে। ইমতিয়াজ গাড়ির স্পিড বাড়িয়ে দিল, তবে বৃষ্টির প্রকোপে খুব একটা জোরে চালাতে পারছে না। আগের চেয়ে গতি কিছুটা কমিয়ে আনে, নয়তো বৃষ্টির যে প্রকোপ, সেই বৃষ্টিতে এত স্পিডে গাড়ি চালালে দুর্ঘটনার কবলে পড়তে হবে তা নিশ্চিত। ইমতিয়াজ ভাবছে আরুকে কি তার আসার কথা জানাবে নাকি সারপ্রাইজ দেবে। সারপ্রাইজ দিলে ব্যাপারটা মন্দ হয় না, বউকে একটু আধটু সারপ্রাইজ দেওয়া উচিত। ঘন্টা 3 বাদে বৃষ্টির দাপট কিছুটা কমে আসে, তবে থামেনি পুরোপুরি। ইমতিয়াজ হাত ঘড়িতে সময় দেখে নিল, রাত 11টা ছুঁই ছুঁই। ইমতিয়াজ ভাবছে এত রাতে আরুদের বাড়ি যাওয়া ঠিক হবে না। ওর নিজের এলাকায় যেতে আরও ঘন্টা 3 সময় লাগবে, আবার আরুদের বাড়িতে যেতে 2 ঘন্টার মতো। এত রাতে না যাওয়াই ভালো। আরুকে সারপ্রাইজ দেওয়ার কথাটা আপাতত ছেড়ে ফেললো সে। কাল সকালে না হয় মেয়েটাকে চমকে দেওয়া যাবে। কথাটা ভেবে ইমতিয়াজ মুচকি হাসে, দীর্ঘশ্বাস ফেলে ড্রাইভে মন দেয়। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।